আবার ধন্যবাদ সুধী দর্শক শ্রোতা, ফিরলাম আবার অনুষ্ঠানে। দেখছেন নিটল টাকা দৃষ্টিকোণ। বীরেন অধিকার এবং মোহাম্মদ মুসা আমার অতিথি। মুসা ভাই, আপনার কাছে আসছে একেবারে না বললেন ঠিক এই দিনে 1 ডিসেম্বর 1971 দেশে বিদেশে যা ঘটেছিল ছোট করে তুলে আনছি আমি। মুক্তিবাহিনী সিলেটের শমশেরনগরে আক্রমণ চালায়, ট্যাংরাটিলা ও দুয়ারবাজার শত্রুমুক্ত করে। অপারেশনের মুখে পাকিস্তানিরা আলীরগাঁও ও পিরিজপুর সহ বিভিন্ন জায়গা থেকে ব্যারাক প্রত্যাহার করতে বাধ্য হয়। গোলাম আজম বৈঠক করেন এহিয়া খানের সঙ্গে এবং কমিউনিস্টদের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে বলেন। খুলনায় শান্তি কমিটির একটি হরতাল আহ্বান করা হয়েছে। একটু নিয়ে হ্যালো জি, ওয়েলকাম সালাম। একটু ছোট্ট করে প্রাসঙ্গিক প্রশ্ন করুন অনুগ্রহ করে। প্রাসঙ্গিক প্রশ্ন করতে জি 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 যে আমাদের বিজয়ের মাসে ইতিমধ্যে আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে অনেক উচ্চ পর্যায়ে এবং সম্মানের সহিত বিশেষ করে সরকার নিয়েছেন এবং আমরা তাদের সেই সারথি। কিন্তু আমার একটা প্রশ্ন, ওটা আশা যে বিজয়ের মাসে অন্তত পক্ষে যে কোনো অবস্থা অন্তত একটা যুদ্ধপথের বিচারও যদি কার্যকর করা যায় তাহলেই না আমাদের। আচ্ছা, ধন্যবাদ, ভালো প্রশ্ন। শেষ হয় নাই। আর আন্তর্জাতিক দুটো ঘটনা উল্লেখ করছে। রাওয়ালপিন্ডি জানিয়েছিল শেখ মুজিবুর রহমানের বিচার শেষ হয়নি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে বক্তৃতায় বলেছিলেন উপমহাদেশ শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই খানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জি, আপনার যে শ্রীমতী ইন্দিরা গান্ধী নাম উচ্চারণ করেছেন, ফরাসি আপনাকে ধন্যবাদ। এই সেই ইন্দিরা গান্ধী, আমার কাছে কালার ছবিটা আনতে পারিনি, দেড় ক্ষমা। ডান দিকে আপনার ডান, ইন্দিরা গান্ধী, এইদিকে রানী এলিজাবেথ। এইদিকে রানী এলিজাবেথ। ইন্দিরা গান্ধী আমাদের বাংলাদেশের প্রবাসী সরকার ভারতে চালু করতে দিয়েছিলেন, আর রানী এলিজাবেথ লন্ডনে সেকেন্ড ক্যাপিটাল করার অনুমতি দিয়েছিলেন। তাদের দুটি ছবি আমি দেখালাম। আমি এই প্রসঙ্গে এরপরে যদি আরেকটু বলেন আপনি, আমার একেবারে শেষ পর্যায়ে পাকিস্তানিদের গণহত্যা সম্পর্কে আর এই যে অভিন্ন যখন ছিল 16 ডিসেম্বর আগ পর্যন্ত আমাদের যে অভিন্ন সম্পদ ছিল আমরা কিন্তু কিছুই পাইনি। এই বিষয়ে আপনার আপনি অধ্যক্ষ মানুষ, এইবার ঠিকই বলেছেন। এটা আপনি কোন টিভিতে আমি বলতে দেখে। জি, আমাদের যে সিমলা যে আলোচনা হয়েছিল, ডক্টর কামাল হোসেন সাহেব, আমার মামা রুহুল কুদ্দুস সাহেব, যিনি 6 দফা লিখেছেন, মুজিবুর রহমানের চিফ সেক্রেটারি ছিল, তার সামনে ডক্টর কামাল হোসেন সাহেব বেঁচে আছে, তাকে সাক্ষী পাচ্ছি। উনি বলছেন যে সিমলায় যে আলোচনা হয়েছে শরণ সিংয়ের সামনে ভুট্টো ছিল, তারা বলছে বাংলাদেশের পাকিস্তানের যে অ্যাসেট প্রপার্টি বাংলাদেশের ভাগ দিয়ে দেওয়া হবে, এবং মোটামুটি আলোচনা হয়েছিল $132 বিলিয়ন। সেটা হিসাব করলে আজকে $50,000 বিলিয়ন হয়ে যাবে। সেটা তার আজও দেয়নি, সেটা তুলতে হবে। আর পাকিস্তান যে গণহত্যা করেছিল আমাদের দেশে, সেই গণহত্যার বিষয়ে ফরাসের আপনি যদি প্যারিসে যান, ওখানে ওয়ার মিউজিয়াম আছে। ফরাসি জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জাতি। সেখানে লেখা আছে, এই যে দেখেন, সেখানে লেখা আছে ইহুদি নিধন হয়েছে 60 লক্ষ, আর ভিয়েতনামে 20 লক্ষ, আর বাংলাদেশে 30 লক্ষ মা বোনকে গণহত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এবং আমি টিক্কা খানকে এই কথা জিজ্ঞেস করেছিলাম ইসলামাবাদে। সে তখন গভর্নর পাঞ্জাব, তার বাড়িতে গিয়ে সে আমাকে বলে, তুমি কি বলো যে আমার সৈন্য ছিল মাত্র 96,000, তাহলে তোমার আমি বললাম তোমার লোকে তো রেপ করেছে আমার 3 লাখ মা বোনের। সে বলে আমার মাত্র সৈন্য ছিল 96,000, তো 3 লাখ রেপ হলো কি করে? আজিব, তার সৈন্যরা প্রতিদিন একটা রেপ করেছে। তখন আমি তাকে বললাম, সে আমাকে ধমকাচ্ছিল। আজকে দেশবাসী ফিরে ভাই বোন শুনে রাখেন, টিকা খান গভর্নর হাউসে তার বাড়িতে আমি গেছি, কত বেতমিত সভ্য, সেখানে আমাকে ধমকাচ্ছিল। তারপর আমি যখন তাকে বললাম তোমার শুনছে একটা মেয়ে আছে, তাকে যদি চাইলে আপনি রেপ করে, তাহলে তোমার কেমন লাগবে? তোমার ধমকা তোমার বাড়িতে বসে, তখন সেই হানাদার কুখ্যাত গণহত্যাকারী খুনি এজিদের বংশ টিকা খানের মাথা নত হয়ে গেল। তখন তার প্রাইভেট সেক্রেটারি বললো আপনি যান, আর কোনো আলোচনা হবে না। সুতরাং জননেত্রীর কাছে এই সেই পাকিস্তানের গণহত্যাকারী তাদের যে 195 জনের নামের লিস্ট তালিকা করেছেন, একটা সেকেন্ড, তাদের বিষয়ে আমরা কিন্তু জেনেভায় পাঠিয়েছি বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসের তরফ থেকে। এই জেনেভায় আন্তর্জাতিক আমাদের কোর্ট অফ জাস্টিস উত্তর দিচ্ছে যে তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাকিস্তানে যে ক্যান্টনমেন্টে ঘরে ঘরে খুঁজে তাদের ধরে এনে সেখানে তাদের গণহত্যার জন্য 71 গণহত্যার জন্য তাদের বিচার শুরু। জি, বীরেন অধিকারী, আপনার কাছে ওই একই প্রশ্ন। এই 195 জন হত্যা সিমলা চুক্তির ভেতরে সেটি উল্লেখ ছিল, আমরা অনেকে জানি যে আমাদের লোকজন তারা বিচার করবে এমনটি প্রতিশ্রুতি। দর্শক একটি প্রশ্ন করেছেন যে এই বিজয়ের মাসে বা 16 ডিসেম্বরের আগে
একজন যারা আজকে বাংলাদেশে যাদের বিচার হয়েছে এমন একজন যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন করা যায়, কার্যকর হবে কিনা। বিষয়টি আসলে তো এটি আমার মনে হচ্ছে যে সরকারের বিষয় নয়, একটি আইনের ব্যাপার। আইনের কিছু ঠিক মারপ্যাচটা কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মাফিক যখনই হওয়ার কথা তখনই বিচার হবে। আমরা নিশ্চিত যাদের বিচার সম্পন্ন হয়েছে কার্যকর করা হবে এবং সরকার ব্যাপারে বদ্ধপরিকর, এটা আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে। আপনি বলেছিলেন যে যুদ্ধাপরাধী হিসেবে শুধু বাংলাদেশে যারা ছিল তারাই আছে, না, পাকিস্তানের 195 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে এই দেশে যুদ্ধাপরাধী হিসেবে নির্ধারণ করা হয়েছিল এবং 73 সালে যে সিমলা চুক্তি হয়েছিল সেই চুক্তি বলে, সেই চুক্তিতে পাকিস্তান স্বীকার করেছিল, সেই মুসলেখা দিয়েছিল যে তারা এই 195 জনের বিচার করবে। এই শর্তেই কিন্তু তাদের যে 93,000 সৈন্য এদেশে আত্মসমর্পণ করেছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, টিক্কা খান, রাও ফরমান আলী, নিয়াজি এরা অনেকেই মারা গেছে এবং অনেকেই মারা যাবে, কিন্তু সেই যুদ্ধাপরাধের দায়ে এখনো তাদের কারো বিচার হয়নি। রাষ্ট্র হিসেবে পাকিস্তান তাদের দায়িত্ব পালন করেনি। তারা একটি যুদ্ধাপরাধী রাষ্ট্রও বটে। সেই হিসেবে আমি প্রস্তাব রাখবো যে বাংলাদেশ সরকার যদি আন্তর্জাতিক ফোরামে এই পাকিস্তানকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে, আপনার বিশ্ব ফোরাম আছে, জাতিসংঘ আছে, অন্যান্য যে কমনওয়েলথ আছে, সেখানে পাকিস্তানকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সেখানে দাবি উত্থাপন যুদ্ধাপরাধী রাষ্ট্র। শেষ, আপনি 1 মিনিট বলুন। আমার হাতে আরেকবারই সময়। সেটা হলো বাংলাদেশে মুক্তিযোদ্ধারা 30 লাখ জীবন দিয়েছে, ভাই বোন জীবন দিয়েছে। আমি নিজে চোখে দেখছি ফুলের মতো লাশ পড়ে আছে, হাজার হাজার মুক্তিযোদ্ধার তরুণ, বৃদ্ধ, যুবক পড়ে আছে নিষ্প্রাণ। তাদের পাশ দিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দিতে চলে যাচ্ছে। তারা কিন্তু ভাবে নাই যে আমরা জীবন দেব না, তারা ভেবেইছে যে আমরা শহীদ হতে যাচ্ছি। আজকে জাতিজনক কন্যা, আপনি না হলে আমরা মুক্তিযুদ্ধ সরকার ফেরত পেতাম না। এই কামাল সাহেব না থাকলে, এই বাংলাদেশে ওনার মতো জ্ঞানীগুণী লোকগুলো না থাকলে মুক্তিযুদ্ধের সরকার ফেরত আসতো না। আমি আজকে বলি যে মুক্তিযোদ্ধাদের 10,000 টাকা অনিয়ম, সেটা জাতিজনক কন্যা। দেখেন, আপনার দায় বেশি, এটা আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন। আর মুক্তিযোদ্ধারা বাসে উঠলে সিট পায়, দেয় না, ট্রেনে উঠলে অন্যরা বসে থাকে। এটা একটা আদেশ জারি করে দেন, মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এটা বঙ্গবন্ধুই বলে গেছে। তারা যেন সমাজে যেখানে যায় তারা যেন ভালো। মানে আমরা যদি বিষয়টি এভাবে বলি মুসা ভাই এবং বীরেন্দা, যে অ্যাবাভ 60 যারা সিনিয়র সিটিজেন যে মর্যাদা, এরকম মুক্তিযোদ্ধারা একটু বিশেষ মর্যাদা পায়। হ্যাঁ, এবং তারা যাতে বাস, ট্রেন, প্লেনে যাতে একটা স্পেশাল কনসেপ্ট, হাসপাতালেও যেন তারা মানে মানে প্রায়োরিটি পায়। আমি নিজে দেখেছি মুক্তিযোদ্ধা হাসপাতালে গেছে, তার ওষুধ নাই, নেই, সে নাই, আমি নিজে ওখান থেকে তুলে নিয়ে প্রাইভেট হাসপাতাল দিয়ে বলছি ভাই এখানে করো, আমরা করবো। সেই জন্য ধন্যবাদ জানাতে হচ্ছে। আমার হাতে আর সময় নেই। কবি শামসুর রহমান বলেছিলেন একটি কবিতায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। স্বাধীনতা এসেছে, বিজয় এসেছে। মুক্তিযুদ্ধের সেই বীর সেনানী, বিজয়ের বীর প্রতীক বীর সেনানীদের প্রতি আবার গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।